কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশ ভূখণ্ডে না, তার জন্ম ভারতের কুচবিহারে, যেটা মূলত আমাদের রংপুরের উত্তর দিকে। 1947 সালে দেশভাগের পর আসাম, কুচবিহার এইসব জায়গা থেকে অনেক মুসলিম পরিবার কিন্তু তৎকালীন পাকিস্তান তথা আজকের বাংলাদেশে চলে আসেন। সেরকমভাবে এরশাদের পরিবারও রংপুরে চলে এসেছিল 1948 সালে। যাই হোক, 1952 সালে এরশাদ পাকিস্তান আর্মিতে অফিসার হিসেবে যোগ দেন এবং তারপর তিনি বিভিন্ন রেজিমেন্টে চাকরি করেন। ওদিকে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে ধীরে ধীরে কিন্তু স্বাধীন বাংলাদেশ গঠনের পথ উন্মুক্ত হতে থাকে এবং 1971 সালে চূড়ান্ত মুহূর্তে এসে হাজির হয়। যুদ্ধ শুরু হলে পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের বাঙালি অফিসারদের মধ্যে কেউ কেউ কিন্তু স্বাধীন বাংলাদেশের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে। শুধু সেনাবাহিনী না, সামরিক বাহিনীর নানান পর্যায়ের অনেক মানুষই বাংলাদেশের পক্ষে যুদ্ধে অংশ নেয়, কিন্তু এরশাদ সেনাবাহিনীর বেশ উঁচু পদে থেকেও যুদ্ধে অংশ নিতে পারেননি। এই ইস্যুতে দুই ধরনের বক্তব্য প্রচলিত আছে। প্রথমত, যুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানে যে সমস্ত বাঙালি সামরিক লোকজন অবস্থান করছিলেন তাদেরকে যুদ্ধবন্দী হিসেবে বন্দী করে রাখা হয়, তাদের সাথে এরশাদকেও রাখা হয়েছিল, যে কারণে তিনি যুদ্ধে কোনো পক্ষে অংশ নিতে পারেননি। দ্বিতীয়ত, আরেকটু খোঁজাখুঁজি করলে আরেকটা তথ্য পাওয়া যায়, যেটার সত্যতা নিয়ে আমি গ্যারান্টি দিতে পারতেছি না, তবে সেটা হলো যুদ্ধ শুরুর সময়টাতে এরশাদ নাকি ছুটি কাটাতে রংপুরে এসেছিলেন। চাইলেই তিনি বাংলাদেশের পক্ষে যুদ্ধে অংশ নিতে পারতেন, কিন্তু সেইটা না করে তিনি পশ্চিম পাকিস্তানের ক্যান্টনমেন্টে ফিরে গিয়েছিলেন এবং পরে তিনি সেখানে যুদ্ধবন্দী হিসেবে আটকে যান। মানে মুক্তিযুদ্ধে এরশাদ কিন্তু অংশ নেননি বা নিতে পারেননি, এইটাই ফাইনাল কথা। এবং স্বাধীনতার পর সিমলা চুক্তির মাধ্যমে বন্দি বিনিময় হয় এবং সেই সময় 1973 সালে অন্যান্য যুদ্ধবন্দীদের সাথে এরশাদকেও দেশে আনা হয়। তো স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সামরিক বাহিনীতে কিন্তু স্পষ্ট দুইটা বিভাজন ছিল। এক পক্ষ ছিল যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল তারা, এবং আরেকটা পক্ষে ছিল যারা পাকিস্তান থেকে ফেরত এসেছে তারা। সংখ্যার দিক থেকে কিন্তু পাকিস্তান ফেরতরাই বেশি পরিমাণে ছিল, মানে 1400-র ভিতরে প্রায় 1100, কিন্তু প্রভাব প্রতিপত্তিতে আবার এগিয়ে ছিল মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তারা। তো আমার আগের দুইটা ভিডিও থেকে আশা করে জেনে গেছেন যে 1972 সাল থেকে 1981 সাল পর্যন্ত একাধিকবার কিন্তু ক্ষমতায় সামরিক বাহিনীর হস্তক্ষেপ লক্ষ্য করা যায় এবং এসবের মধ্য দিয়ে 1975 সালেই ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জেনারেল জিয়াউর রহমান। জিয়া যখন উপপ্রধান সামরিক আইন প্রশাসক তখন এরশাদকে বানানো হয় উপসেনা প্রধান। এরপর 1978 সালে যখন নির্বাচনের মাধ্যমে জিয়া রাষ্ট্রপতির দায়িত্ব নেন তখন এরশাদকে বানানো হয় সেনা প্রধান। মানে মুক্তিযোদ্ধা সেনা অফিসার না হয়েও এরশাদ কিন্তু সেনা প্রধান হয়ে যান, কারণ ইতিমধ্যেই শফিউল্লাহ, খালেদ মোশাররফ কিংবা কর্নেল তাহের এরা বিভিন্নভাবে মাইনাস হয়ে গেছে। জিয়ার ভিডিও থেকে এইসব আশা করে জেনে গেছেন। তো এরশাদের সামরিক দক্ষতা এবং বাংলায় বক্তৃতা লেখার প্রতিভার কারণে কিন্তু তিনি দ্রুত সময়ের মধ্যেই জিয়াউর রহমানের রাজনৈতিক পরামর্শদাতায় পরিণত হন এবং জিয়ার খুব নিকটে চলে আসে। তো জিয়ার অধীনে দেশ কিন্তু বেশ ভালোভাবে চলছিল, নানান ক্ষেত্রে পরিবর্তনের সূচনা রচিত হচ্ছিল, দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রচলন শুরু হয়েছিল, রাজনীতিতেও একটা গতি এসেছিল। সেনা অফিসার থেকে ক্ষমতা নিয়ে সেই ক্ষমতায় জনগণের সমর্থন আদায় করে নিয়েছিলেন জিয়াউর রহমান। কিন্তু 1981 সালের 30 মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। দেশে আবার একটা অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়, আর এই সময় থেকেই রাজনীতির মঞ্চে এরশাদের আগমন ঘটতে থাকে। জিয়া হত্যা নিয়ে মশিউল আলমের অনুসন্ধানী একটা বই, যার নাম দ্বিতীয় খুনের কাহিনী, এই বইতে এমন কিছু বিষয় দেখানো হয় যা জিয়া হত্যার পেছনে বেশ কিছু সন্দেহের জন্ম দেয়। জিয়া হত্যার সময় চট্টগ্রামের জিওসি ছিলেন জেনারেল আবুল মঞ্জুর। স্বাভাবিকভাবেই হত্যাকাণ্ডের প্রথম অভিযোগ মঞ্জুরের দিকেই উঠে। মঞ্জুরও ধরা পড়ার ভয়ে সপরিবারে তিনি পালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু পালাতে না পেরে তিনি আত্মসমর্পণ করতে বাধ্য হন। মঞ্জুর চেয়েছিলেন তার বিচার হোক এবং বিচারের মাধ্যমে তার অপরাধ প্রমাণিত হোক, কিন্তু কোনো এক অজানা কারণে মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে সেনা হেফাজতে নেওয়া হয় এবং 1 জুন মধ্যরাতে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ভেতরে গুলি করে তাকে করা হয়। মানে বিচার বহির্ভূত সেনাবাহিনী কর্তৃক হত্যাকাণ্ড। এই ঘটনায় অনেকেই অনেক ষড়যন্ত্র খোঁজার চেষ্টা করেছেন, এরশাদ এখানে কিছু আড়াল করেছেন কিনা অথবা জোর করে মঞ্জুরের উপর দোষ চাপিয়েছেন কিনা সে নিয়েও সন্দেহ রয়েছে, কিংবা এক ঢিলে দুই পাখি মারা হলো কিনা এটা নিয়েও কিন্তু আলোচনা হয়। বলে রাখা ভালো, মঞ্জুর কিন্তু ছিলেন মুক্তিযোদ্ধা সেনা অফিসার। মানে যেহেতু ওই সময় সেনা প্রধান ছিলেন জেনারেল এরশাদ, তাই এভাবেও বলা যায় যে মুক্তিযুদ্ধ না করা একজন সেনা অফিসারের অধীনে মুক্তিযুদ্ধে একজন সেনা অফিসারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তখন সংঘটিত হয়েছিল, যে কারণে অনেকে তখন সন্দেহ করে বসেন। যাই হোক, প্রাথমিকভাবে কিন্তু জিয়ার জায়গায় ক্ষমতায় বসেন উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার। জিয়া
পরবর্তী কিছুদিন তিনি বেশ ভালোভাবে সব সামলাচ্ছিলেন এবং জেনারেল এরশাদের কাছ থেকেও সহযোগিতা পাচ্ছিলেন। প্রায় 6 মাস পরে দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়, যে নির্বাচনে বিচারপতি সাত্তারের জন্য উপরাষ্ট্রপতি পদের থেকে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সাংবিধানিক জটিলতা ছিল। সংসদের সংবিধানের ষষ্ঠ পরিবর্তন করে সেই জটিলতা অবসান করা হয় এবং আব্দুস সাত্তার নির্বাচনে অংশ নেন। সেই নির্বাচনে বেশ কয়েকটি দলের প্রায় 31 জন প্রার্থী অংশ নিয়েছিল এবং বিএনপির মনোনীত প্রার্থী মানে উপরাষ্ট্রপতি আব্দুস সাত্তার প্রায় 65% ভোট পেয়ে নির্বাচিত হন এবং দায়িত্ব নিয়ে 27 নভেম্বর 42 সদস্যের নতুন মন্ত্রিসভাও গঠন করেন। এই যে সাত্তারের নির্বাচনে অংশ নেওয়া, নতুন করে মন্ত্রিসভা গঠন করা, এইগুলোকে কেন্দ্র করে পরবর্তী সময়ে বিএনপির ভেতরে বেশ কিছু উপদলীয় কোন্দল দেখা যায়। একাধিকবার মন্ত্রিসভার রদবদলও করা হয়। হোসেন মোহাম্মদ এরশাদ শুরুর দিকে আব্দুস সাত্তার সরকারের প্রতি অনুগত ছিলেন, কিন্তু খুব দ্রুতই তার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। বিবিসির এক খবরে ঠিক এভাবে বলা হয় যে সে সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা মানে ডিজিএফআই এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। বেশ আগেই তিনি অবসর নেন এবং সেই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে বিচারপতি আব্দুস সাত্তার সরকারের 2 মাস পরই জেনারেল এরশাদ কয়েকজন জেনারেলকে সাথে নিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করে মন্ত্রীদের ব্যাপারে দুর্নীতির অভিযোগ তুলে ধরেছিলেন এবং এভাবে দেশ চলতে পারে না বলে একটা বার্তাও দিয়েছিলেন। সাবেক ওই সেনা কর্মকর্তা আরও জানিয়েছেন যে বিচারপতি সাত্তারকে বার্তা দেওয়ার পর জেনারেল এরশাদ ক্ষমতা দখলের ক্ষেত্র তৈরি করছিলেন এবং 1982 সালের 24 মার্চ বিচারপতি আব্দুস সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করে নেন হোসেন মোহাম্মদ এরশাদ। মানে নির্বাচিত একটা সরকারের ওপর কিছু অভিযোগ চাপিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে নেয়। মানুষজন একটু অবাকই হয়। জনগণ বলা বলি করতে শুরু করে যে দেশে না জানি কি এমন হইলো যে মার্শাল ল লাগবে। কেউ কেউ বলতেন যে দেশ তো ঠিকই ছিল, এর মধ্যে সেনা শাসন কেন আসলো? মানে হুট করেই এরশাদ অস্ত্রের জোরে ক্ষমতা নিয়ে নেন। সে সময় সেনাবাহিনীতে এরশাদের এই কাজের বিরোধিতা করার মতো কেউ ছিলও না। তো ক্ষমতা নিয়ে তিনি দেশের সংবিধানকে রহিত করেন, জাতীয় সংসদ বাতিল করেন এবং সাত্তারের মন্ত্রিসভাকে বরখাস্ত করে দেন। তিনি নিজেকে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ঘোষণা করেন, যদিও এই সাংবিধানিক পদটা আসলে একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধানের প্রাপ্য ছিল। তিনি ঘোষণা করেন যে ভবিষ্যতে সামরিক আইনের অধীনে জারিকৃত বিধিবিধান এবং আদেশই হবে দেশের সর্বোচ্চ আইন এবং এর সাথে অসঙ্গতিপূর্ণ সকল আইন অকার্যকর হবে। এরপর এরশাদ 1982 সালের 27 মার্চ বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসানুদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত করেন, কিন্তু বিচারপতি চৌধুরীর কোনো প্রকার কর্তৃত্ব ছিল না, কারণ ওই যে ঘোষিত সামরিক আইনে সুনির্দিষ্টভাবেই বলা ছিল যে চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটরের উপদেশ কিংবা অনুমোদন ব্যতীত প্রেসিডেন্ট আসলে কোনো কিছু করতে পারবেন না। মানে এরশাদের কথা ছাড়া আলটিমেটলি কিছুই করা যাচ্ছিল না এবং এইভাবে 1983 সালের ডিসেম্বর মাস পর্যন্ত তিনি প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবেই দেশ শাসন করেন। এরপর তিনি রাষ্ট্রপতি আহসানুদ্দিন চৌধুরীকে অপসারণ করে 1983 সালের 11 ডিসেম্বর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। আর ক্ষমতা দখলের পরই দেশে তিনি রাজনীতি নিষিদ্ধ করে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করে নিজেকে প্রধান সামরিক শাসক হিসেবে ঘোষণা করেছিলেন। মানে এরশাদ যখন ক্ষমতা দখল করেন তখন দেশে একটা নির্বাচিত সরকার ছিল। হ্যাঁ, সরকারের মধ্যে বেশ কিছু আন্তঃকন্দল হয়তো ছিল, যেটা জিয়ার মৃত্যুর উপর হওয়াটা কিন্তু স্বাভাবিকই ছিল, কিন্তু সেই আন্তঃকন্দলটা আসলে ওই লেভেলের ছিল কিনা যেটার জন্য সেনাপ্রধানকে দায়িত্ব নিতে হবে, এইটা নিয়ে কিন্তু কিছু প্রশ্ন থেকে যায়। আমরা কিন্তু জিয়ার ভিডিওতে দেখেছিলাম যে জিয়া যে সময় ক্ষমতা দখল করেন তখন সেনাবাহিনীর বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে সক্রিয় হয়ে ক্ষমতা নিয়ে কারাকারি করছিল, যেখানে স্থিতিশীলতার জন্য একজন নেতৃত্বগুণ সম্পন্ন সামরিক মানুষকে ক্ষমতা নিতে হতো এবং জিয়া সেটাই করেছিলেন। কিন্তু এরশাদের সময় আন্তঃকন্দল বা রাজনৈতিক সংকটটা ছিল মূলত বেসামরিক মহলের মধ্যে। সেই কোন্দলটাও আসলে কতটা মারাত্মক ছিল তা নিয়ে প্রশ্ন রয়েছে। ওরকম পরিস্থিতিতে মানুষের মনে একটা প্রশ্নই আসে যে দেশে এমন কি হইল যে মার্শাল ল লাগবে। ওই সময়ের অনেক প্রত্যক্ষদর্শীদের বয়ানে এমনটা জানা যায় যে মানুষ বেশ অবাকই হয়েছিল এরশাদের এমন কাজে, কিন্তু সারা দেশে সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে মানুষ সেইভাবে এইটার প্রতিবাদ করতে পারে নাই। তো আরও কিছু ঘাটাঘাটি করলে সেখানে আরেকটা বিষয় পাওয়া যায়। সে সময় নাকি প্রেসিডেন্ট সাত্তার এরশাদকে সেনা প্রধানের পদ থেকে অবসর নেওয়ার জন্য অনুরোধ জানান এবং পরবর্তী জীবনে তাকে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে থাকতে বলেন, কিন্তু এরশাদ এইটা মানতে না চেয়ে তিনি সাত্তারকে সরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হন। সেনাবাহিনীকে ওই রকম ভাবে সেট আপ দিয়ে অস্ত্রের মুখে দাঁড় করিয়ে পুরোপুরি অবৈধভাবে ক্ষমতা দখল করে নেন। মানে সেই মুহূর্তে এরশাদের ক্ষমতা দখল এবং সবকিছু সামরিক শাসনের অধীনে নেওয়াটা আসলে একটা প্রি ডিটারমাইন্ড সামরিক শাসকের নেচারটাকে কিন্তু তুলে ধরে, যে কারণে তাকে স্বৈর শাসক বলা হয়। এই যে একদম অদ্ভুত এবং অবৈধভাবে এরশাদ ক্ষমতা নিয়েছিলেন,
এই জায়গা থেকে তিনি মানুষকে খুশি করার জন্য ব্যাপক উন্নয়ন কাজে হাত দেন। কিন্তু সত্য কথা হচ্ছে, মানুষের বাক স্বাধীনতা বা রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে হাজার উন্নয়ন উপহার দিলেও মানুষ কিন্তু খুশি থাকে না। যাই হোক, চলুন এখন সেই উন্নয়ন এবং সংস্কার কাজগুলো একটু দেখে আসি। সত্যি কথা বলতে, শাসক হিসেবে দেশের অবকাঠামোগত এবং প্রশাসনিক খাতে এক ব্যাপক উন্নয়ন পরিকল্পনা করেন এরশাদ। যদিও সকল পরিকল্পনা তিনি বাস্তবায়ন করতে পারেননি, তবে অনেক পরিবর্তনে ছিল দৃশ্যমান। যেমন উত্তরবঙ্গ বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ পার্ট, কিন্তু এইটা যমুনা নদীর মাধ্যমে বিচ্ছিন্ন ছিল। সরাসরি এবং দ্রুত যোগাযোগ স্থাপনের জন্য এরশাদই প্রথম যমুনা নদীর উপর ব্রিজ বানানোর কাজ শুরু করেন। এজন্য তিনি জনগণের কাছ থেকে অর্থ উত্তোলন শুরু করেছিলেন, ব্রিজ বানানোর জন্য আলাদা কমিশন গঠন করে দেন এবং প্রায় সকল পরিকল্পনা করেও ফেলেছিলেন। কিন্তু তার আমলে এইটার কাজ করা হয়ে ওঠেনি, বাট পরবর্তীতে কিন্তু এইটার বাস্তবায়ন হয়েছে। তো যমুনা সেতুর কাজ নিজে হাতে শেষ করতে না পারলেও তার আমলে প্রায় 43টা বড় বড় ব্রিজ নির্মিত হয়েছিল। যোগাযোগের জন্য পুরো উত্তরবঙ্গে নির্মিত হয়েছিল প্রচুর রাস্তাঘাট। শুধু উত্তরবঙ্গ না, সারা দেশের গ্রামগঞ্জে পাকা রাস্তা করার জন্য তিনি এলজিইডি মন্ত্রণালয়েরও সৃষ্টি করেছিলেন। এরশাদই প্রথম যিনি বাংলাদেশে আন্তনগর ট্রেন ব্যবস্থা চালু করেন। ঢাকায় আধুনিক রোড এবং ট্রাফিক সিগন্যাল তিনিই প্রথম স্থাপন করেন। চিটাগাং বন্দরে তিনিই প্রথম 9 মিটার ড্রাফটের জাহাজ ভেড়ানোর জন্য জেটি এবং 5টি নতুন শেড বানিয়েছিলেন। বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি এর মাধ্যমে দেশের নদীপথ এবং স্টিমার সার্ভিসের আধুনিকায়ন করেছিলেন এরশাদ। যোগাযোগ ব্যবস্থায় এরশাদের অবদানের কথা বললে রাজশাহী বিমানবন্দর নির্মাণ, সিলেট বিমানবন্দর নির্মাণ এবং ঢাকা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ যুক্ত সহ বেশ কিছু সংস্কারের কথাও কিন্তু চলে আসে। মূলত এরশাদ তার নানামুখী সংস্কারে জিয়াউর রহমানকে ফলো করেছিলেন। জিয়াউর রহমান যেমন 18 দফা কর্মসূচির অধীনে নানান সংস্কার কাজ শুরু করেছিলেন, এরশাদ নিয়েছিলেন এরকমভাবে 19 দফা কর্মসূচি। প্রেসিডেন্ট এরশাদ রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পের বিরাষ্ট্রীয়করণ এবং দেশে ব্যক্তি খাতের বিকাশে বিভিন্ন পদক্ষেপ নেন। 1986 সালে শিল্পনীতিতে ব্যক্তি খাতকে বিশেষ সুবিধা প্রদানের ঘোষণা দেওয়া হয়। ব্যক্তি খাতে ব্যাংক, বীমা ইত্যাদি চালু হয়। 1989 সালে গঠন করেন বিনিয়োগ বোর্ড, যেসবের ফলে এরশাদের আমলে কিন্তু শিল্প খাতের প্রবৃদ্ধির হার ছিল অত্যন্ত লক্ষণীয়। সে সময় তৈরি পোশাক খাত সহ ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধিত হয়। দেশের প্রশাসনিক ব্যবস্থা পুনর্গঠন এবং সংস্কারেও এরশাদ সরকার বেশ কিছু উদ্যোগ নেন। ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য তিনি 1984 সালে উপজেলা ব্যবস্থা চালু করেন এবং সারা দেশে 64টি জেলা এবং 460টি উপজেলা তার আমলে প্রতিষ্ঠিত হয়। স্থানীয় ভিত্তিতে প্রশাসনিক কাজগুলো করে ফেলার জন্য উপজেলা পর্যায়ে সরকারি অফিসারদের নিয়োগ দেওয়া হয়। মূলত উপজেলা পরিষদ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্যই কিন্তু তার অনুসারীরা তাকে পল্লী বন্ধু খেতাবে ভূষিত করেছিল। এরশাদ সরকারের আরেকটা বড় কাজ ছিল তিস্তা বাঁধ নির্মাণ। এই বাঁধের ফলে তিস্তা সেচ প্রকল্প চালু হয় এবং উত্তরবঙ্গের কৃষিতে উন্নয়ন ঘটে। নারী সমাজের আর্থসামাজিক স্বার্থ সমুন্নত রাখতে 1984 সালে এরশাদ মহিলা বিষয়ক পৃথক অধিদপ্তর স্থাপন করেন। এরকমভাবে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় অনেক উদ্যোগী কিন্তু তিনি নিয়েছিলেন। গৃহহীনদের ঘর নির্মাণ করে দিতে গুচ্ছগ্রাম ধারণার বাস্তবায়ন করেন তিনি, যদিও তার অনেক উদ্যোগী আসলে দুর্নীতির কারণে বাস্তবায়িত হয়নি। জিয়াউর রহমানের সময় মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্কের যে উন্নয়নটা ঘটেছিল, সেইটার প্রেক্ষিতে বিদেশে প্রবাসী পাঠানোর ব্যাপারটা এরশাদের সময়ে শুরু হয়। জিয়ার সময়ে চালু হওয়া পশ্চিমা বিশ্বের সাথে সুসম্পর্ক এরশাদ ধরে রাখেন এবং ভারতের মতো দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাতিসংঘের শান্তি মিশনে প্রথম সেনা প্রেরণ করেছিলেন এরশাদ। এছাড়াও শহর কেন্দ্রিক এবং নাগরিক কেন্দ্রিক ছোটখাটো অনেক কাজই তিনি করেছিলেন। এভাবে বলতে গেলে আসলে অনেক বলা যাবে এবং শুনতেও ভালো লাগবে, কিন্তু এইটা ছিল এরশাদের একটা দিক। তার আরেকটা দিকও ছিল, যেটাই কিন্তু আসল। তো সেই দিকের জন্যই তাকে স্বৈরশাসকও বলা হয়। চলুন সেই দিকটা একটু দেখে আসি। তো এরশাদের বড় সমস্যা ছিল, তিনি নির্বাচিত একটা সরকারকে অস্ত্রের ভয় দেখিয়ে ক্ষমতাচ্যুত করেছিলেন এবং নিজে নির্বাচন ছাড়াই দীর্ঘদিন শাসন করেন। রাজনৈতিক সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেন। তার সময় একদম শুরু থেকেই কিন্তু তার বিরুদ্ধে জন আন্দোলন চলতে থাকে। কিন্তু নিজের গুড ইমেজ তৈরি করার জন্য দেশের সকল কবি, সাহিত্যিক এবং শিল্পীদেরকে তার পক্ষে সাহিত্য রচনা করতে তিনি বাধ্য করতেন। সংবাদ মাধ্যমকেও তার পক্ষের কথা বলতে তিনি বাধ্য করতেন। এরপরেও মানুষ কিন্তু শান্ত হচ্ছিল না। এক পর্যায়ে আন্দোলনে কুল কিনারা না পেয়ে তিনি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেন এবং নিজেই সেখানে অংশ নিয়ে জনসমর্থন নেওয়ার চেষ্টা করেন। সেটাও 1986 সালে, মানে 1982 সাল থেকে নির্বাচনবিহীনভাবে জনগণের কোনো রকম ম্যান্ডেট না নিয়ে জনমতকে উপেক্ষা করে তিনি নিজের মতো করে শাসন করে যান এবং 1985 সালে তিনি নিজে একটা দল গঠন করেন এবং সেই দল নিয়ে 1986 সালে নির্বাচন আয়োজন করেন। হাস্যকর এবং কারচুপিতে ভরা সেই নির্বাচনে এরশাদের জাতীয় পার্টি নির্বাচিত হয়। যদিও সেই নির্বাচনে বিএনপির মতো বৃহৎ দল কিন্তু অংশই নেয়নি। তারপরেও কিছুদিন পর থেকেই দেখা গেল যে বিরোধী দলের যে সংসদ সদস্যরা ছিল তারা একে একে
পদত্যাগ করতে শুরু করেছেন এবং এরশাদ বিরোধী আন্দোলন প্রবল আকার ধারণ করছে। উপায় না পেয়ে এরশাদ 1987 সালেই এই সংসদ ভেঙে দেন এবং দেশে জরুরি অবস্থা জারি করেন। মানে বুঝতেই পারতেছেন যে সেই সময় আসলে এরশাদ বিরোধী আন্দোলনটা খুব প্রবল আকার ধারণ করেছিল এবং সকল বিরোধী পক্ষ এক হয়ে এরশাদের বিপক্ষে কিন্তু মাঠে নেমেছিল। আর এমন সময় এই আন্দোলনটাকে স্থিমিত করার জন্য 1988 সালে এরশাদ নির্বাচনের ঘোষণা দেন, যদিও তখন নির্বাচনের কোনো পরিবেশ ছিল না। এবারে নির্বাচনে প্রায় সকল বড় বড় বিরোধী দলগুলোই নির্বাচনটা বর্জন করে, তাই জনগণের এই নির্বাচন নিয়ে একদমই আগ্রহ ছিল না। ছোট ছোট দলগুলোকে নিয়ে সেই নির্বাচনে জাতীয় পার্টিকে 251টি আসনে বিজয়ী দেখানো হয়। মানে এরশাদের সময় কিন্তু নির্বাচন ব্যবস্থা একদমই ভেঙে পড়েছিল। আর এত কিছু করার পরেও তিনি কিন্তু জনগণকে শান্ত রাখতে পারছিলেন না। এবার এরশাদ চিন্তা করলেন যে ধর্ম নিয়ে কিছু করা যায় কিনা। তাই 1988 সালে তিনি সংবিধান পরিবর্তন করে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে যুক্ত করেন। তার উদ্দেশ্য ছিল এতে যাতে মানুষ একটু খুশি হয়। আবার এমনও শোনা যায় তিনি এক এক সময় হঠাৎ করেই এক এক মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন আর সেখানে গিয়ে বলতেন, আমি গত রাতের স্বপ্ন দেখেছি যে আপনাদের সাথে আমি নামাজ পড়ছি, তাই চলে এলাম। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে মসজিদে তিনি নামাজ পড়তে যেতেন এক সপ্তাহ আগে থেকেই সেখানে নিরাপত্তা রক্ষার কাজ করত সরকারি বাহিনী। মূলত তিনি মানুষকে খুশি করতেই এমন ধর্মীয় গেম খেলেছিলেন, কিন্তু মানুষের আন্দোলন এতেও কমেনি। গণমানুষ স্বৈরাচার বিরোধী আন্দোলনে ব্যাপকভাবে অংশ নিতে থাকে এবং এইসব আন্দোলন দমানোর জন্য লাঠিচার্জ, ধরপাকড়, গুলি করা ইত্যাদি ছিল সাধারণ ঘটনা। 1987 সালে এরকম এক আন্দোলনে নূর হোসেন বুকে পিঠে লিখেছিলেন যে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। সেই নূর হোসেনকে পুলিশ গুলি করে হত্যা করে। এরকম অসংখ্য হত্যার ঘটনা কিন্তু রয়েছে। এরকম আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে যেটা এই আন্দোলনকে একদম চূড়ান্ত রূপ দিয়েছিল, সেটা ডাক্তার মিলন হত্যা। ডাক্তার মিলন 1990 সালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। নানান সময় তিনি এরশাদ সরকারের বিরোধিতা করেছেন, কথা বলেছেন। 27 নভেম্বর এরকম একটা সভায় তিনি যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পার হচ্ছিলেন। আর এমন সময় এরশাদ সরকারের গুপ্ত বাহিনী এই ঘটনায় কিন্তু পুরো ডাক্তার সমাজ এরশাদ সরকারের বিপক্ষে চলে যায়। গণ আন্দোলন আরো প্রবল আকার ধারণ করে। এর আগে আবার 10 নভেম্বর আন্দোলন রুখতে এরশাদ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেন। 11 নভেম্বর প্রতীকী ক্লাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এভাবে ডাক্তার সমাজ এবং শিক্ষক সমাজ দুইটাই এরশাদ সরকারের বিপক্ষে চলে যায়। কিন্তু তারপরও এরশাদ সরকার টিকে ছিলেন, কারণ সেনাবাহিনী এবং প্রশাসন তার পক্ষে ছিল। কিন্তু অল্প দিনের মধ্যেই প্রশাসনও এরশাদের পক্ষে কলম চালানো বন্ধ করে দেয়। তখন এরশাদের আর টিকে থাকা সম্ভব ছিল না। 1990 সালের 1 ডিসেম্বর সেনাবাহিনীর অফিসাররা একটা মিটিং করে সিদ্ধান্ত নেয় দেশের এমন অবস্থায় জনগণের বিপক্ষে তাদের আসলে কিছু করার নাই এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এরশাদকে ক্ষমতা ছাড়ার জন্য অনুরোধ করা হয়। তখন এরশাদ বুঝলেন যে সেনাবাহিনী, প্রশাসন, শিক্ষক সমাজ কেউই আমার পক্ষে নাই, সুতরাং আর চেষ্টা করেও হয়তো লাভ নাই। তাই নির্বাচনের ঘোষণা দেবেন বলে সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত 4 ডিসেম্বর তিনি পদত্যাগ করে বসেন। তবে তাকে কিন্তু অনেক সেনা কর্মকর্তারা বলেছিল যে আপনি বিদেশ চলে যান এবং তার কাছে এই সুযোগটা ছিল যে সেনাবাহিনীকে ম্যানেজ করে তিনি বিদেশ চলে যেতে পারতেন, কিন্তু তিনি যান নাই এবং তিনি দেশ ত্যাগ করেন নাই বলেই কিন্তু পরবর্তীতে তিনি তার দল নিয়ে রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন। মানে কি বুঝলেন যে সম্ভাব্য সকল রকম চেষ্টা করেও তিনি পদত্যাগ আটকাতে পারেন নাই, মানুষকে শান্ত করতে পারেন নাই, হাজার উন্নয়ন কাজ করেও তিনি মানুষকে খুশিও করতে পারেন নাই। আর অবৈধভাবে ক্ষমতা নিয়ে জনমতের বাইরে গিয়ে যে 9 বছর তিনি শাসন করেছেন তা মানুষের কাছে মোটামুটি একটা কালো অধ্যায় হিসেবে কিন্তু রয়ে গেছে। ওয়ালটন এখন দেশের সীমা